এক রাতে আমি আমার স্বামীকে দুধ খাওয়াচ্ছিলাম, তখনই আমার যুবক ভাইপো আমাদের ঘরে চলে এলো এবং তাকে দুধ খেতে দেখে জিজ্ঞাসা করতে লাগল, চাচা, আপনি ছোট বাচ্চাদের মতো দুধ কেন খাচ্ছেন? যদি আপনি খারাপ না মনে করেন তাহলে আমাকেও কিছু দুধ দিতে পারেন। আমি যেই হ্যাঁ বললাম, সে তৎক্ষণাৎ আমার বুকে নেমে গেল। নমস্কার বন্ধুরা, আমার নাম কণিকা। আজকের এই রোমাঞ্চকর গল্পে আপনাদের সবাইকে স্বাগতম। আমার বিয়ে হয়েছিল এমন একজন মানুষের সাথে যিনি বয়সে আমার চেয়ে অনেক বড় ছিলেন। তার নাম ছিল সাহিল। যখন আমার বয়স ছিল ২০ বছর, তখন তার বয়স ছিল ৪০ বছর। তিনি আমার একদমই পছন্দের ছিলেন না। তাকে দেখলেই আমার প্রচণ্ড রাগ হতো এবং আমার ধৈর্য শেষ হয়ে যাচ্ছিল। আমি খুব সুন্দরী ছিলাম, আর আমার স্বামী আমার সৌন্দর্য দেখে খুব খুশি হতেন। কিন্তু তিনি আমার একদমই পছন্দের ছিলেন না, আর আমি তাকে আমার সাথে শুতে দিতাম না। তিনি সবসময় আলাদা বিছানায় শুতেন, আর আমি তাকে আমার কাছেও আসতে দিতাম না। কিন্তু ধীরে ধীরে আমি আমার জীবনে একজন পুরুষের অভাব অনুভব করতে শুরু করলাম। কিন্তু যাই হোক, আমি আমার বৃদ্ধ স্বামীর সাথে সম্পর্ক করতে চাইতাম না। আমি একা একা জীবন কাটাচ্ছিলাম, যখন হঠাৎ একদিন আমার দেবরের ছেলে, অর্থাৎ আমার ভাইপো, আমাদের বাড়িতে চলে এলো। তার নাম ছিল প্রতীক। আমি প্রতীককে প্রথমবার দেখছিলাম, কারণ আমাদের বিয়ের সময়ও সে কোনো কাজের জন্য আসতে পারেনি। প্রতীক বাড়িতে আসার পর সবাইকে দেখে নীল এবং আমাকেও জড়িয়ে ধরল। কিন্তু যেই প্রতীক আমার সাথে কথা বলার চেষ্টা করল, আমার স্বামী রাগান্বিত দৃষ্টিতে তার দিকে তাকালেন। পরিবেশ বেশ উত্তপ্ত হয়ে গিয়েছিল। এই পরিবেশকে একটু ঠান্ডা করতে আমি প্রতীককে জিজ্ঞাসা করলাম, আরে প্রতীক, হঠাৎ করে বাড়িতে আসার সুযোগ কিভাবে পেলে? আমি এতটুকু জিজ্ঞাসা করেছিলাম, তখনই পেছন থেকে আমার শাশুড়ির কণ্ঠ শোনা গেল, বাড়িতে আসার কারণ জিজ্ঞাসা করার তুমি কে? আমার ছেলের ছেলে এখানে আসবে না তো কোথায় যাবে? আমি শাশুড়ি মাকে বললাম, আপনি সবসময় আমার কথার ভুল অর্থ কেন নেন? আমি শুধু এজন্য জিজ্ঞাসা করছিলাম যে সে আমাদের বিয়েতেও আসেনি, তাহলে হঠাৎ করে কিভাবে সময় পেল? তখন প্রতীক বলল, দাদি, চাচি আমাকে একটি সাধারণ প্রশ্ন করেছিলেন, আপনি তার উপর এত রাগ করছেন কেন? আমি এসেছি সবাই যেন খুশি থাকে, আর এই ঝগড়া বন্ধ করুন গো। তারপর প্রতীক বলল, চাচি, আপনার বিয়েতে আমার ইউনিভার্সিটি পরীক্ষা চলছিল, তাই আমি আসতে পারিনি। কিন্তু আমি মনে মনে চেয়েছিলাম যে আমি আপনার বিয়েতে আসব। দুঃখের বিষয় তা হয়নি। কিন্তু এখন আমি চলে এসেছি, তাই চাচির সাথে সব আদরত্ন করে নেব। আর যখন আমার মন ভরে যাবে তখনই এখান থেকে যাওয়ার কথা ভাবব। এটা শুনে সবাই হাসতে লাগল। কিন্তু প্রতীক এখানে কতদিন থাকবে তা আমি তাকে জিজ্ঞাসা করিনি। কিন্তু যেভাবে শাশুড়ি মা আমার উপর চটে গিয়েছিলেন, তাই আর কোনো প্রশ্ন করার সাহসই হয়নি। কিছুক্ষণ পরে প্রতীক ফ্রেশ হয়ে এলো, তখন শাশুড়ি মা আমাকে তার জন্য নাস্তা নিয়ে আসতে বললেন। আমি নাস্তার ট্রে নিয়ে প্রতীকের কাছে যাচ্ছিলাম, তখন হঠাৎ আমার পা পিছলে গেল এবং আমার হাত থেকে ট্রে ছুটে গিয়ে প্রতীকের উপর পড়ে গেল। এখন তো আমার শাশুড়ি মা খুব চটে গেলেন। তিনি বললেন, তৎক্ষণাৎ প্রতীকের কাপড় পরিষ্কার কর। জানি না কোনো জন্মের বদলা নিচ্ছ সে থেকে, যে পুরো ট্রেই তার উপর ফেলে দিলে। আমার স্বামী তখন বাড়িতে ছিলেন না, তিনি কোনো কাজে বাইরে গিয়েছিলেন। শাশুড়ি মায়ের ডাক শুনে আমি ভয়ে ভয়ে তৎক্ষণাৎ রান্নাঘরে গেলাম এবং রান্নাঘর পরিষ্কারের কাপড় নিয়ে এলাম। আমি শাশুড়ি মাকে জিজ্ঞাসা করলাম, আমি কি প্রতীকের কাপড় পরিষ্কার করব? তিনি বললেন, যখন সব ধ্বংস তুমিই করেছ, তখন পরিষ্কারও তো তুমিই করবে, না? এতে জিজ্ঞাসা করার কি আছে? প্রতীক কিছু বলছিল না এবং নিজে থেকে নিজের কাপড় পরিষ্কার করার চেষ্টাও করছিল না। কিন্তু আমি তার কাপড় মুছতে গিয়ে খুব লজ্জা পাচ্ছিলাম, কারণ নাস্তা এমন জায়গায় পড়েছিল যেখানে তাকে ছুঁতে আমার লজ্জা হচ্ছিল। কিন্তু যখন সে নিজে থেকে পরিষ্কার করার চেষ্টাই করল না, তখন আমি বুঝে গেলাম যে প্রতীকও চায় যে আমি তার কাপড় পরিষ্কার করি। তখন প্রতীক আমাকে প্রেমময় দৃষ্টিতে দেখতে লাগল এবং একে একে বিস্তারিতভাবে বলতে লাগল যে কিভাবে আমি তার কাপড় পরিষ্কার করব। যখন আমি তার কাপড় পরিষ্কার করছিলাম, তখন হঠাৎ আমার স্বামী সেখানে চলে এলেন এবং দরজা থেকেই আমার উপর চিৎকার করে বললেন, তুমি এসব কাজ কেন করছ? এই ছেলে কি এতটুকুও বুদ্ধিমান নয় যে নিজে থেকে নিজের প্যান্ট পরিষ্কার করে নেবে? আমি বললাম, আমি এই কাজ নিজের ইচ্ছায় করছি না, বরং শাশুড়ি মায়ের বলায় করছি। এটা শুনে সাহিল, অর্থাৎ আমার স্বামী, আমার শাশুড়ি মাকে বললেন, মা, আপনি কি, তোমরা সবাই কি করছ? তোমাদেরও কি একটু লজ্জা হয় না? যা ঘটেছে তা অনিচ্ছাকৃতভাবে ঘটেছে, কণিকা ইচ্ছাকৃতভাবে ট্রে ফেলেনি। আর ভবিষ্যতে সে কোনো অপরিচিত পুরুষের কাজ করবে না। গিয়ে কথা বলে সাহিল আমার হাত থেকে কাপড়টা নিয়ে সেখান থেকে চলে গেল। আমিও তার পিছে পিছে রান্নাঘরে চলে গেলাম।
প্রতীকও আমার পিছে পিছে এল এবং হাত ধোয়া শুরু করল। সে কিছুটা বকবক করছিল, যার কারণে সে কিছুটা বিষণ্ণ দেখাচ্ছিল। সে আরও জোরে বকবক করতে লাগল, আমি এখান থেকে এখনই চলে যাব। আমি এটা শুনে ফেললাম এবং তার কাছে গিয়ে বললাম, প্রতীক, তোমার এখানে আসা মাত্র কয়েক ঘন্টা হয়েছে, এত তাড়াতাড়ি বাড়ি ফিরে যাওয়ার কথা কেন বলছ? প্রতীক বলল, আপনি তো দেখলেনই চাচাজি কিভাবে আমার সাথে কথা বললেন। চাচাজি আমাকে আউটসাইডার মনে করেন, আর সম্ভবত আপনিও আমাকে আউটসাইডার মনে করেন। তাহলে আমি আউটসাইডারদের মধ্যে কেন থাকব? আমি তো এখানে আমার নতুন বউকে দেখতে এসেছিলাম, কিন্তু ছেড়ে দিন, সম্ভবত আমার ভাগ্যে চাচির ভালোবাসা নেই। কি এ কথা বলে সে চলে যেতে লাগল। ঠিক তখনই আমি তার হাত টেনে আমার দিকে টেনে নিলাম। সে আমার খুব কাছাকাছি চলে এসেছিল। তাকে সরিয়ে দিয়ে আমি বললাম, সরি প্রতীক, আমি ভুলে তোমাকে টেনে নিয়েছি। তারপর আমি তাকে বোঝালাম, তুমি সাহিলের কথায় কষ্ট পেও না। আসলে আমি তার একেবারেই পরোয়া করি না। সে শুধু আমার সৌন্দর্যের জন্য আমার পিছে ঘুরে বেড়ায়। আমি আজ পর্যন্ত তাকে নিজেকে স্পর্শ করতে দিইনি। আর তোমার প্যান্টে পরা চাও আমি পরিষ্কার করে দিতাম, কিন্তু তখন সাহিল এসে চিৎকার করতে শুরু করল। এখন যদি তুমি আমার কাছ থেকে আদর চাও, তাহলে এখানেই থাকো। এখন তুমি নিজেই বুঝে নাও কি সিদ্ধান্ত নিতে হবে। আমার কথা শুনে প্রতীক বলল, চাচি, সত্যি বলতে চাচাজির কথা শুনে আমার খুব রাগ হয়েছিল, কিন্তু আপনি আমার সব রাগ শান্ত করে দিয়েছেন। আমি শুধু আপনার জন্যই এখানে থাকছি। কে এ কথা বলে প্রতীক আমাকে জড়িয়ে ধরল। প্রতীকের এই ছোট ছোট আচরণ আমার মনে কিছু প্রভাব ফেলতে শুরু করেছিল। আর দেখতে দেখতে তার বাড়ি আসার 5 দিনও হয়ে গেল। এই 5 দিনে সে বাড়ির সদস্য হয়ে গিয়েছিল। প্রতিদিন সকালে সাহিল তাকে নিজের সাথে দোকানে নিয়ে যেত। আমার স্বামীর একটি জেনারেল স্টোর ছিল, আর সে প্রতীককে একঘেয়েমি থেকে বাঁচাতে তাকে সাথে নিয়ে যেত। কিন্তু প্রতীকের আশায় বাড়ির কাজ অনেক বেড়ে গিয়েছিল, আর এইসব কাজের বোঝা আমার উপরেই পড়েছিল। কারণ শাশুড়ি মা সারাদিন মন্দিরেই কাটিয়ে দিতেন। আমার স্বামীর আয়ও এত কম ছিল যে আমরা কোনো চাকরানি রাখতে পারতাম না। আমার পুরো বাড়ির খরচ শুধু তার দোকানের আয়ই চলত। একদিন আমি আমার স্বামীকে বললাম, সাহিল, এখন এত কাজ আমি একা করতে পারি না। প্রত্যেকের আলাদা আলাদা দাবি থাকে, আর এখন তো আরও একজন সদস্য বেড়ে গেছে। শাশুড়ি মাও আমার কোনো সাহায্য করেন না। এখন তুমিই বলো, আমি একা এত কাজ কিভাবে করব? বাইরে দাঁড়িয়ে শাশুড়ি মা আমাদের সব কথা শুনে ফেলেছিলেন। তিনি সঙ্গে সঙ্গে ঘরে এসে বললেন, এখন তুমি কি চাও যে আমি এত বয়সে কাজ করি? আর তুমি আমার ছেলের কান কেন ভরাচ্ছ? যা বলার আছে আমাকে বল। তারপর আমার আর শাশুড়ি মায়ের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল। সাহিল আমাদের দুজনকে শান্ত করল এবং বলল, এখন মা কাজ করতে পারবেন না, আর আমি বাড়িতে চাকরানি রাখতে পারি না। তাহলে যার কারণে কাজ বেড়েছে সেই তোমার সাহায্য করবে। সাহিল বলল, প্রতীক এখন থেকে দোকানে যাবে না, সে এখানেই থেকে কণিকার সাহায্য করবে। আমার স্বামী তার দায়িত্ব থেকে মুক্তি পেতে তার যুবক ভাইপোকে আমার সাথে বাড়িতে একা রেখে যাওয়ার সিদ্ধান্ত জানাল। আমি আর কিছু বললাম না এবং তার সিদ্ধান্ত মেনে নিলাম। পরের দিন থেকে প্রতীক আমার সাথে থাকতে শুরু করল এবং সব কাজে আমাকে সাহায্য করতে লাগল। নাস্তা করার পর শাশুড়ি মা মন্দিরে চলে যেতেন, আর সাহিল দোকানে চলে যেতেন। তাদের চলে যাওয়ার পর আমি নাস্তা করতাম। প্রতীকও আমার সাথে বসে নাস্তা করত। শাশুড়ি মা আর সাহিল চলে যাওয়ার পর প্রতীক কিছু অদ্ভুত আচরণ করতে শুরু করত। যতক্ষণ তারা বাড়িতে থাকত ততক্ষণ প্রতীক আমার থেকে দূরত্ব বজায় রাখত। সবাই চলে যাওয়ার পর সে আমার কাছাকাছি আসতে শুরু করত। তবে ভালো দিক ছিল যে শাশুড়ি মা কখনো হঠাৎ বাড়ি চলে আসতেন, যার কারণে প্রতীক ভয়ে কিছুটা দূরে সরে যেত। সবাই চলে যাওয়ার পর সে আমার কাছে তার ব্যক্তিগত কাজ করাত, যেমন তার পিঠে সাবান লাগানো, তার কাপড় বের করে রাখা। তার সাহস এত বেড়ে গিয়েছিল যে সে আমাকে এ পর্যন্ত বলতে শুরু করেছিল যে আমার কোনো শাড়ি বা কোনো ধরনের ব্লাউজ পরা উচিত, যদিও আমি তা উপেক্ষা করছিলাম। একবার সে আমাকে গোসলের পানি ভরতে বলল। সেদিন আমি সকাল থেকেই রাগে ছিলাম। আমি তার বাথরুমে খুব গরম পানি রেখে দিলাম। কিছুক্ষণ পর প্রতীক দৌড়ে সরাসরি আমার ঘরে চলে এল। তার শরীরে শুধু একটি তোয়ালে জড়ানো ছিল, তার শরীর খুবই টানটান ছিল। আজ আমি লক্ষ্য করেছিলাম যে সে খুবই সুন্দর ও যুবক একটি ছেলে। ঘরে ঢুকেই সে লাফাতে শুরু করল এবং বলল, চাচি, আমার এটা পুড়ে গেছে। আমি জানতাম যে আমি তার বাথরুমে খুব গরম পানি রেখে এসেছিলাম, কিন্তু গোসল শুরুর সময় কেউ কি নিজের সেই জায়গায় পানি ঢালে? সে আবার বলল, চাচি, কোনো ক্রিম থাকলে দয়া করে লাগিয়ে দাও, আমার খুব জ্বালা করছে। এত বলতে বলতে সে আমার বিছানায় বসে পড়ল।
আমি জিজ্ঞেস করলাম, কোথায় জ্বালা করছে? সে তার উরুর দিকে ইশারা করতেই আমি একটু ঘাবড়ে গেলাম। আমি ভাবলাম, আমার ভুল হয়ে গেছে, আমাকে বাথরুমে এত গরম পানি রাখা উচিত ছিল না। কিন্তু তারও তো দেখে নেওয়া উচিত ছিল যে পানি বেশি গরম নাকি ঠান্ডা। সেই সময় লজ্জা ও ভয়ে আমি ধীরে ধীরে তার পা থেকে তোয়ালে সরাতে শুরু করলাম। তার পা হাঁটুর উপর পর্যন্ত পুড়ে গিয়েছিল। সেই যুবক ছেলেটিকে এভাবে স্পর্শ করতে আমার খুব লজ্জা হচ্ছিল। তোয়ালে সরানোর আগে আমি প্রতীকের দিকে একবার তাকালাম। তার শয়তানি চোখ দেখে আমি সেখান থেকে সরে গেলাম এবং তাকে বললাম, প্রতীক, তুমি মিথ্যা বলছ, এটা সব তোমার নাটক, না? এতে সে বলল, চাচি, আমি তোমার কাছ থেকে সত্য শুনতে চেয়েছিলাম, তুমি কি ইচ্ছে করে আমার জন্য গরম পানি রেখেছিলে? আমি এতটা বোকাও নই যে পানি না দেখে গোসল করতে বসে যাব। আমি শুধু জানতে চেয়েছিলাম, তোমার মনে আমার জন্য রাগ নাকি চিন্তা আছে। আমি তো আমার চাচির সঙ্গে ছোট্ট একটা মজা করছিলাম। প্রতীকের এই কথা শুনে আমার তার উপর খুব রাগ হল। ঠিক তখনই সে আমার হাত ধরে নিজের দিকে টেনে নিল এবং আমার চোখের দিকে তাকিয়ে বলল, চাচি, আমি তোমাকে কেমন লাগি? তার প্রশ্নটা আমার কাছে বেশ অদ্ভুত লাগল। আমি বললাম, প্রতীক, তুমি কি পাগলামি করছ? এটা ভুলো না যে আমি তোমার চাচি। আমার হাত ছেড়ে দাও, না হলে আমি তোমার চাচাকে তোমার বিরুদ্ধে অভিযোগ করব এবং তিনি তোমার এই আচরণের জন্য তোমাকে বাড়ি থেকে বের করে দেবেন। প্রতীক বলল, চাচা আমাকে বাড়ি থেকে বের করতে পারবে না। প্রতীকের ধরা আরও শক্ত হচ্ছিল। সে আমার এত কাছে চলে এসেছিল যে আমার স্বামীও কখনো এত কাছে আসেননি। প্রতীকের কারণে আমার শক্তি খুব কমে যাচ্ছিল এবং তখনই সে আমার কানে প্রেমময় কথা বলতে শুরু করল। এখন আমি একদম নিস্তেজ হয়ে যাচ্ছিলাম। ঠিক তখন বাইরে থেকে শাশুড়ির আওয়াজ এল, বউ, বাইরে আসো। আজ জীবনে প্রথমবার আমার শাশুড়ির আওয়াজ খুব মিষ্টি ও শান্তিদায়ক লাগল, কারণ এই আওয়াজের জন্যই আমি প্রতীকের কবল থেকে মুক্তি পেলাম। শাশুড়ির আওয়াজ শুনেই প্রতীক আমাকে ছেড়ে দিল। একবার সাহিল বাড়ি এলে আমি ঠিক করলাম যে আমি তার কাছে তার সবজির অভিযোগ করবই। রাতে ঘুমানোর আগে সাহিল আমাকে জিজ্ঞেস করল, এখন তো তোমার কাজের বোঝা অনেক কমে গেছে। প্রতীক তো তোমাকে সাহায্য করে না? আমি সাহিলকে কিছু বলতে যাচ্ছিলাম, ঠিক তখনই প্রতীক আমাদের ঘরে ঢুকে সাহিলকে জিজ্ঞেস করল, চাচা, আপনি ছোট বাচ্চার মতো দুধ কেন খাচ্ছেন? এতে আমি বললাম, তোমার চাচার ক্যালসিয়ামের অভাব আছে, তাই তিনি রোজ রাতে দুধ খান। তোমার এতে কোনো সমস্যা আছে? এই রাতের সময়টা আমাদের স্বামী স্ত্রীর জন্য। তুমি আমাদের মধ্যে আসো না। ঘরের লাইট বন্ধ করে দাও এবং এখান থেকে চলে যাও। এত বলেই আমি প্রতীককে আমার ঘর থেকে বের করে দিলাম। আমি যা বললাম তা শুনে সাহিলের মুখে হাসি ফুটে উঠল। সে আমাকে খুব স্নেহের দৃষ্টিতে দেখতে লাগল। আমি তার কাছে গিয়ে খুব আদর করে তাকে দুধ খাওয়াতে লাগলাম। দুধ খেতে খেতে সাহিল আমার কোলে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে উঠে আমি রান্নাঘরে যাচ্ছিলাম, হঠাৎ প্রতীক আমার হাত ধরে তার ঘরে টেনে নিল। সে আমাকে খুব শক্ত করে ধরে রেখেছিল। তার এই নিচু কাজ দেখে আমি বললাম, প্রতীক, এ কি বেয়াদবি? পরের 5 সেকেন্ডে যদি তুমি আমার হাত ছেড়ে না দাও, আমি জোরে চিৎকার করব এবং চাচাকে ডাকব। প্রতীক বলল, চাচি, তুমি মাইক নিয়েও আসো। তবু চাচা উঠবেন না, কারণ তার স্ত্রী তাকে ঘুমের ওষুধ মিশ্রিত দুধ খাওয়িয়েছে। তাই সে উঠবে না। প্রতীকের এই কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম। সে তার মোবাইলে আমাকে একটি ভিডিও দেখাল এবং বলল, এটা দেখো চাচি, আমি তোমাকে দুধে ঘুমের ওষুধ মিশাতে দেখেছি। শুধু এটাই নয়, আমি তোমার আরও অনেক কাজের ভিডিও বানিয়েছি। যদি চাচা এই সব ভিডিও দেখে ফেলেন, তাহলে তোমার কি হবে? এত বলেই সে তার শয়তানি হাসি হাসতে লাগল। সাহিল যেন আমার কাছে না আসে, তাই আমি চুপি চুপি তার দুধে ঘুমের ওষুধ মিশিয়ে দিতাম। সেই ভিডিও দেখিয়ে প্রতীক আমাকে ব্ল্যাকমেল করতে শুরু করেছিল এবং এই অজুহাতে আমি প্রতীকের সাথে ঘনিষ্ঠতা বাড়ানোর চেষ্টা করছিলাম। আমি তাকে ভালো মনে করতাম, কিন্তু সে ছিল খুবই ধূর্ত। এখন প্রতীকের সাথে মিষ্টি মিষ্টি কথা বলার আমার আর কোনো উপায় ছিল না। তাই আমি তার গলায় হাত দিয়ে দাঁড়িয়ে বললাম, আরে প্রতীক, আমি তো শুধু মজা করছিলাম। তুমি যেদিন থেকে এখানে এসেছ সেদিন থেকে আমি তোমার কাছাকাছি আসতে চেয়েছি, কিন্তু সুযোগ পাচ্ছিলাম না। আর আজ দেখো, কত ভালো সুযোগ এসে গেছে। আমি তাকে এত মধুরভাবে কথা বলছিলাম যে সে আমার কথায় বিশ্বাস করে ফেল। সে বলল, চাচি, আমিও বাচ্চাদের মতো দুধ খেতে চাই। তুমি কি আমাকে বাচ্চাদের মতো দুধ খাওয়াবে? আমি বললাম, হ্যাঁ, কেন না। এত বলেই আমি তাকে দুধ খাওয়ানো শুরু করলাম। কিছুক্ষণ পর আমি তার ঘর থেকে বেরিয়ে এলাম। পরদিন সাহিল আবার প্রতীককে দোকানে নিয়ে গেল। কিন্তু আমার প্রতীকের উপর একদমই বিশ্বাস ছিল না। যদি সে ভুলেও সাহিলের সামনে মুখ খুলে দেয়, তাহলে আমার বিপদ আসবে। তাদের দোকানে যাওয়ার কিছুক্ষণ পরই আমিও আমাদের দোকানে পৌঁছে গেলাম।
কারণ আমাকে প্রতীকের উপর নজর রাখতে হবে। যখন আমি দোকানে পৌঁছালাম তখন সেখানে কাউকে দেখতে পেলাম না। তাই আমি দোকানের ভিতরে চলে গেলাম। ভিতরে আমি একটি বেসমেন্ট দেখলাম যা আমি আগে কখনো দেখিনি। কিন্তু ভিতর থেকে কারো কথা শুনতে পাচ্ছিলাম। সিঁড়ি না থাকায় আমি ভিতরে যেতে পারছিলাম না, তাই আমি কান লাগিয়ে শুনতে লাগলাম। ভিতর থেকে সাহিল ও প্রতীকের কথা শুনতে পেলাম। সাহিল প্রতীককে জিজ্ঞাসা করছিল কখন তার জ্ঞান ফিরবে। দ্রুত এর চিকিৎসা কর এবং টাকা নিয়ে এই মেয়েটিকে নিয়ে এখান থেকে চলে যাও। ও আমি ভাবলাম এরা কোনো মেয়ের কথা বলছে। তখনই আমি প্রতীককে বলতে শুনলাম সে সাহিলকে জিজ্ঞাসা করছিল, তুমি এই মেয়ের মুখ আমাকে কেন দেখাচ্ছ না? আর এই মেয়েকে? তার প্রশ্নে সাহিল তাকে ধমকে চুপ করিয়ে দিল। প্রতীক আমার সম্পর্কে আমার স্বামীকে কিছু বলেছে এমনটা আমার মনে হচ্ছিল না। তখনই আমি ভিতর থেকে তাদের বের হওয়ার শব্দ পেলাম। আমি তড়িঘড়ি দোকান থেকে বাড়ির দিকে দৌড়ে গেলাম। বাড়ি পৌঁছেই আমি পরিকল্পনা করলাম যে রাতে সাহিলকে ঘুমের ওষুধ না দিয়ে আমি প্রতীকের ঘরে যাব এবং প্রতীকের উপর আমার সাথে জোরজবরদস্তির অভিযোগ তুলব। এরপর সাহিল প্রতীককে চিরতরে বাড়ি থেকে বের করে দেবে। সন্ধ্যায় যখন সাহিল বাড়ি এল তখন আমি তাকে শাশুড়িমার ঘরে যেতে দেখলাম। তার ঘরে যাওয়ার সময় আমি সাহিলের মুখে চিন্তা দেখতে পেলাম। সে ভিতরে যেতেই আমি দরজায় কান লাগিয়ে তাদের কথা শুনতে লাগলাম। সাহিল মাকে বলছিল, মা তুমি আমাকে সারাদিন এত কল করছো কেন? এমনকি ভূমিকম্প এসে গেছে। শাশুড়িমা বললেন, এটাকে ভূমিকম্প না বলে আর কি বলবো? তোমার বিয়েকে পুরো 1 মাস হতে চলেছে কিন্তু এখনও তোমার বউ কোনো সুখবর দিল না। তুমি পুরুষ নাকি কিছুই না? যদি সে শিগগির প্রেগন্যান্ট না হয় শাশুড়িমা কিছু বলতে যাচ্ছিলেন এমন সময় পেছন থেকে প্রতীক ও চাচি কি বলে ডাকল। প্রতীকের আওয়াজ শুনে শাশুড়িমা চুপ হয়ে গেলেন। আমার পরিকল্পনা অনুযায়ী রাতে আমি সাহিলকে ঘুমের ওষুধ দিলাম না। সাহিল ঘুমোতে যেতেই আমি প্রতীকের ঘরে গেলাম এবং তাকে আদর করে জড়িয়ে ধরে বললাম, আমি তোমার সাথে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তা রাখছি। এখন আমি তোমার। প্রতীক যেই আমার কাছাকাছি আসতে লাগল অমনি আমি জোরে জোরে চিৎকার করতে লাগলাম, বাঁচাও, কেউ তো বাঁচাও। আমার আওয়াজ শুনে সাহিল দৌড়ে এসে বলল, দেখো তোমার ভাইপো আমার সাথে জোরজবরদস্তি করার চেষ্টা করেছে। একে এখনই বাড়ি থেকে বের করে দাও। সাহিল আমার কাছে এসে একটি চড় মারল এবং বলল, প্রতীক আজ দুপুরেই সব বলেছে। আমি জানতে পেরেছি যে তুমি আমাকে ঘুমের ওষুধ দিচ্ছ। এখন আমি আর প্রতীক দুজনেই তোমার উপর ভালোবাসার বৃষ্টি করব। এত বলেই তারা দুজনেই আমার উপর ঝাঁপিয়ে পড়ল। এমন সময় বাইরে পুলিশের গাড়ির আওয়াজ শোনা গেল। কিছুক্ষণের মধ্যেই পুলিশ ঘরের ভিতরে চলে এল। আগে থেকেই আমার প্রতীকের উপর সন্দেহ ছিল। সেই সন্ধ্যায় শাশুড়িমা ও আমার স্বামীর কথা শুনে আমি আরও বেশি চিন্তিত হয়ে পড়লাম যে তারা দুজনেই আমাকে দ্রুত প্রেগন্যান্ট করে আমার থেকে কি লাভ পেতে চায়। তবে আমি নিশ্চিত ছিলাম যে এই বাড়িতে আমার জীবনের ঝুঁকি আছে। তাই আমি আগেই পুলিশকে ফোন করেছিলাম। পুলিশ তাদের দুজন দুষ্কৃতী ও শাশুড়িমাকে গ্রেফতার করল। এরপর আমি পুলিশের সাথে আমাদের দোকানে গেলাম। সেখানে আমরা একটি ঘুমন্ত মেয়েকে পেলাম যার মুখ সম্পূর্ণ ঢাকা ছিল। আমি যেই মেয়েটির শরীর থেকে কম্বল সরালাম আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। কারণ সেই মেয়েটি আর কেউ নয়, আমার ডাক্তার বোন। ডাক্তাররা তার পরীক্ষা করে জানা গেল যে সে কোমায় আছে। সাহিল আমার বোনের স্বামী ছিল। তাদের বিয়ের কয়েকদিন পরই সাহিল অভিযোগ করেছিল যে আমার বোন পালিয়ে গেছে। বর বোনের পালানোর কারণে আমার জীবন নষ্ট হয়ে গেছে এমন কথা বলে সাহিল আমার বাবাকে আমার কাছে প্রস্তাব দিয়েছিল। যখন পুলিশ সাহিলের বক্তব্য রেকর্ড করেছিল তখন জানা গেল যে সেই দুষ্ট বুড়ি আমার বাবার সম্পত্তি দখল করার জন্য আমার বোনের উপর অনেক অত্যাচার করেছিল। কিন্তু সে এই বলে সেই দুষ্টদের থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করেছিল যে আমি তাদের সৎ মেয়ে এবং সব সম্পত্তি আমার ছোট বোনের নামে আছে। প্রতীক একটি ছোট গ্রামে একটি ছোট ক্লিনিক চালানো ডাক্তার ছিল যাকে আমার বোনের চিকিৎসার জন্য আনা হয়েছিল এবং এটি এই 3 জনের মিলিত ষড়যন্ত্র ছিল। সেই 3 জন অপরাধীকে আদালত যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল এবং এইভাবে আমার বোন এবং আমার প্রাণ বেঁচে গেল। কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনি এই গল্পটি কেমন পছন্দ করেছেন। যদি আপনি এই গল্পটি পছন্দ করেন তবে এটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। ভবিষ্যতে এমন রোমাঞ্চকর গল্পের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন টিপতে ভুলবেন না। সবাই নিজের এবং নিজের পরিবারের যত্ন নিন। ধন্যবাদ।